রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, তৃণমূল কংগ্রেসকে দেখেছে। তার পুরস্কার হিসাবে রাজীব কুমার পদ পাচ্ছে, সাংসদ হচ্ছেন। এই রাজীব কুমারকে ছেড়ে দেওয়াটাও খুব চাপের। ফলে তার থেকে দলের মধ্যে রেখে দিলে তিনি আনুগত্যপূর্ণ মানুষ হিসাবে থেকে যাবে। অতীতের অভিজ্ঞতাগুলো বাইরে লিকেজ হওয়ার সম্ভাবনা যেমন থাকবে না, আবার একইভাবে এই মানুষগুলো খুব আনুগত্যপূর্ণ হয়। বাংলা বাঙালি রাজনীতিতে তৃণমূল কেবলমাত্র ভোটের জন্য করে, বাস্তবে বাংলা বাঙালিকে কাঙাল করে তুলছে, লুটে নিচ্ছে বাংলা বাঙালিকে। সেটা দিনের আলোর মতন পরিষ্কার। তৃণমূল কংগ্রেস যেভাবে সাংসদ পাঠাচ্ছে, সেই পাঠানোর চরিত্র দেখে আমরা লক্ষ্য করতে পারছি যে তৃণমূল কংগ্রেস তাকেই সাংসদ করছে যে তাকে কিছু দিচ্ছে। ভোটাররা কনজিউমার, দিনের শেষে ভোটাররা শুধু বোঝে আমাকে টাকা দিচ্ছে। তো 26-এর নির্বাচন একেবারে দোরগোড়াতেই বলা যেতে পারে। ঠিক তার আগেই গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক সহ যে আরো দুটো নাম আমরা দেখতে পেয়েছিলাম, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তার নামও সেখানে রয়েছেন। এটা কি সোশ্যাল মিডিয়ায় যে প্রসঙ্গটা বারবার আসছে, যে এটা কি সেই দুর্নীতি চাপা দেওয়ার পুরস্কার ছিল তাদের? না, দেখো, তৃণমূল যে রাজনীতি করে সেই রাজনীতির কনটেক্সটে তার প্রার্থী হবে, এটাই স্বাভাবিক। তৃণমূলের যে রাজনীতি সেখানে হলো তুমি যদি আমাকে দেখো আমি তোমাকে দেখব। রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, তৃণমূল কংগ্রেসকে দেখেছে। তার পুরস্কার হিসাবে রাজীব কুমার পদ পাচ্ছে, সাংসদ হচ্ছেন। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন যে সারদার যখন তদন্ত চলছে, সেই তদন্তে যে সিট গঠন হয়েছিল সেই সিট রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তথ্য বিলোপ থেকে শুরু করে লাল ডায়েরি হারিয়ে যাওয়া এবং তথ্য বিলোপ এর অভিযোগ সরাসরি বিরোধীরা তুলেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় রাজীব কুমারকে বাঁচানো, সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য ধর্নায় বসে গেছিলেন, বিরলতম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে। আবার সেই রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীরা বারবার অভিযোগ এনেছে যে তিনি সার্ভিলেন্স করেছেন, বিরোধীদের নজরদারি করেছেন, তারা কি করছে না করছে গতিবিধির উপর নিয়ন্ত্রণ রাখতেন। এই অভিযোগ সরাসরি বিরোধীরা করতো রাজীব কুমারকে কেন্দ্র করে। রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল পারপাস সার্ভ করেছে বহুবার। এই অভিযোগ বিরোধীদের, এই অভিযোগ সাধারণ পারসেপশনের মধ্যেও আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে রাজীব কুমারকে ছাড়তে চান না, কারণ এই রাজীব কুমারকে ছেড়ে দেওয়াটাও খুব চাপের। ফলে তার থেকে দলের মধ্যে রেখে দিলে তিনি আনুগত্যপূর্ণ মানুষ হিসাবে থেকে যাবে। অতীতের অভিজ্ঞতাগুলো বাইরে লিকেজ হওয়ার সম্ভাবনা যেমন থাকবে না, আবার একইভাবে এই মানুষগুলো খুব আনুগত্যপূর্ণ হয়। কিন্তু যেটা আমরা প্রশ্ন তুলছি সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, সেটা অনেক গভীরের প্রশ্ন, যে প্রশাসনে সার্ভিস করার পরে, অর্থাৎ যে আইএস আইপিএস অফিসাররা যারা নিরপেক্ষভাবে কাজ করার কথা, সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকর অথবা যদি আমরা বল্লভভাই প্যাটেল দেখি, তাহলে আইএস আইপিএসদেরকে বলেছিল স্টিল ফ্রেম অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্টিল ফ্রেম অফ দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। স্টিল ফ্রেম মানে বুঝো, এই যে বড় বড় ইরামতগুলো তৈরি হয়, 100 তলা 50 তলা 80 তলা বিল্ডিং, এই স্টিলের যে ফ্রেমটা তৈরি হয় ওটার উপর পুরো ইরামতটা দাঁড়িয়ে থাকে, মানে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। তেমনিভাবে আইএস আইপিএসদের সংবিধানের 312 নম্বর ধারায় নিরপেক্ষভাবে কাজ করবার জন্য, স্বাধীনভাবে কাজ করবার জন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়া আছে, রক্ষা কবচ দেওয়া আছে। সেই রকম আইএস আইপিএসরা যখন সরাসরি পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করে, নিরপেক্ষতা হারিয়ে কাজ করে, এবং অবসরের পর তাদেরকে যখন রাজনৈতিক পদ দেওয়া হয়, তখন বুঝতে হবে ভারতবর্ষে গণতন্ত্রটা পচে গেছে, ভারতবর্ষে গণতন্ত্রটা অশনি সংকেতের মধ্যে ঢুকে গেছে। এটা শুধু রাজীব কুমারের ক্ষেত্রে তো হয়েছে এমনটা নয়। হুমায়ুন কবির, তিনি আইপিএস অফিসার থাকাকালীন মানে অবসর নিয়ে তিনি দেবরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের বিধায়ক হয়েছেন। তুমি যদি লক্ষ্য করো, মালদাতে প্রসূন, তিনি প্রার্থী হয়েছিলেন, যদিও নির্বাচনে পরাজিত হয়েছিলেন। নুরে আলেম বিচারক ছিলেন কলকাতা হাইকোর্টে, তিনি বিধানসভার প্রার্থী হয়েছিলেন নানুর থেকে।
একের পর এক উদাহরণ আমি তোমাকে দিয়ে আর সংখ্যা বাড়াতে চাই না। ফলে এটা ভয়ের, এটা রীতিমতো চিন্তার যে যে আইএস আইপিএস অফিসারদের নিরপেক্ষ থাকার কথা, তারা শাসক দলের হয়ে এতটাই তাবেদারি করছেন বা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছেন যে তারপরে তাদেরকে পুরস্কার হিসাবে নেতাদেরকে সাংসদ না করে আইএস আইপিএসদের সাংসদ করা হচ্ছে। এবং একটি সাথে আরেকটা বিষয় বলতে চাই যে গতকালের তালিকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাঙালি রাজনীতি যে কেবল ভাওতা, বাংলা বাঙালি রাজনীতিতে কেবলমাত্র যে ভোটের জন্য উনি করেন, মানুষকে ভাওতা দেওয়ার জন্য করেন, একের পর তৃণমূলের যুব নেতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নেতারা সারাদিন ধরে বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি বলে যাচ্ছেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বাঙালির স্বরকে কমিয়ে দিচ্ছে দিল্লিতে। দিল্লি সংসদে বাঙালির উপস্থিতি কমে যাচ্ছে তৃণমূলের শাসনকালে। স্বাধীনতার পরে কোনো শাসক দল এত কম পরিমাণে বাঙালি সাংসদ কম পাঠিয়েছে, সামর্থ্য থাকতেও তারা কিন্তু বাঙালি সাংসদের সংখ্যা কমিয়ে দিচ্ছেন, অবাঙালিদের দিয়ে ভরিয়ে দিচ্ছেন। কখনো আসামের থেকে সুস্মিতা দেবকে নির্বাচিত করে পাঠাচ্ছেন ইয়েতে, সংসদে, রাজ্যসভায়। কখনো বা দেখা যাচ্ছে কীর্তি আজাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা বিহার থেকে যাচ্ছেন, কেডি সিংয়ের মতন লোকরা যাচ্ছেন ঝাড়খণ্ড থেকে, সাকেত গোখলে যাচ্ছেন গুজরাট থেকে। তো আবার ইউসুফ পাঠানকে তিনি ঠেলে নিয়ে আসছেন, এনে বাংলায় বহরমপুরের সিটে লড় দিচ্ছেন। আবার কখনো তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লিউডো ফেলেরিওকে নিয়ে আসছেন। ফলে অবাঙালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। যে রাজনৈতিক দল বাংলা বাঙালির রাজনীতি করে সে দল অবাঙালিদের দিয়ে ভরিয়ে দিয়েছেন। ফলে বাংলা বাঙালি রাজনীতিতে তৃণমূল কেবলমাত্র ভোটের জন্য করে, বাস্তবে বাংলা বাঙালিকে কাঙাল করে তুলছে, লুটে নিচ্ছে বাংলা বাঙালিকে। সেটা দিনের আলোর মতন পরিষ্কার তৃণমূল কংগ্রেস যেভাবে সাংসদ পাঠাচ্ছে সেই পাঠানোর চরিত্র দেখে। এবং একই সাথে বলতে চাই সেটা হলো যে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখো তৃণমূল কংগ্রেস একটা রিহ্যাবিলিটেশন বাবুলকে দিল। বাবুল বিজেপি ছেড়ে দিয়েছিল এই কারণে যে বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন না, এখানে টিম 11-এ এসে তিনি কাজ করবেন, অর্থাৎ তৃণমূলে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠবেন। শেষ পর্যন্ত কিন্তু যে উপনির্বাচনটা বালিগঞ্জে হয়েছিল সুব্রত মুখার্জি হারার পরে 75,000 ভোট কমে গিয়ে মানে 2/3 ভোট কমে গিয়েছিল এবং 4টা ওয়ার্ডে তিনি পরাজিত হয়েছিলেন। শুধু তাই নয়, বালিগঞ্জে মুসলিম সমাজ তাকে কখনোই গ্রহণ করেনি, কারণ মুসলিমদের মধ্যে তার পারসেপশন অত্যন্ত খারাপ। বিরোধীরা অভিযোগ করেছিলেন আসানসোলে দাঙ্গা বা গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে তাকে অভিযোগ করেছিলেন। ফলে মুসলিম সমাজের কাছে বাধ্য ছিলেন তিনি। স্থানীয় কোনো তৃণমূলের প্রোগ্রামেও তাকে ডাকা হতো না বহু ক্ষেত্রেই, এবং মন্ত্রী হিসাবেও তার কোনো গুরুত্ব ছিল না। এই অবস্থায় এখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে যেহেতু নিয়ে আসা হবে, ফলে বাবুলকে পুনর্বাসন দিতে হবে, কারণ ভোটের আগে আবার বাবুল যদি ব্যাক করে বিজেপিতে সেটা খারাপ বার্তা যায়। ফলে দিল্লিতে তাকে বলা হয়েছে, ভাই তুমি যাও রাজ্যসভায়, বৃদ্ধরা যেমন যায়, এবং গান বাজনা নিয়ে তুমি থাকো। অর্থাৎ তৃণমূলের একাদশের স্থান কিন্তু বাবুলের হলো না। এটা দিনের আলোর মতন পরিষ্কার রাজ্যসভায় পাঠানোর মধ্য দিয়ে। ফাইনালি যে কথাটা তোমাকে আমি বলতে চাই, আমরা লক্ষ্য করতে পারছি যে তৃণমূল কংগ্রেস তাকেই সাংসদ করছে যে তাকে কিছু দিচ্ছে, আইনগত, আইন বহির্ভূত সুযোগ সুবিধে তাকে দিচ্ছে। যে মেনকার গুরুস্বামীর কথা বলা হচ্ছে, মেনকা গুরুস্বামী কে? যিনি আরজিকর মামলার সময় মমতাকে সাহায্য করেছিলেন। এই মমতা গুরুস্বামী কে? যিনি ইডি মামলাতে সাহায্য করেছেন। এই মেনকা গুরুস্বামী কে, যে তৃণমূল কংগ্রেসকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দিয়েছে কার্যত। আজকে যে কোনো বিচার হলে সুপ্রিম কোর্টের একটা বিচার আমরা লক্ষ্য করি যে তৃণমূলের পক্ষে হচ্ছে। ফলে আমি সব মিলে যেটা বলতে চাইছি, তুমি আমায় দিয়েছো, আমি তোমায় দেব। সেই গুরুস্বামীর পরিবার আরএসএসের লোক হোক, বিজেপির লোক হোক, তাতে কি যায় আসে? এই মহান দার্শনিক কয়েকদিন আগে মারা গেলেন মুকুল রায়, তিনি একটি কথাই বলেছিলেন, যাহা বিজেপি তাই তৃণমূল। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে 4জন প্রার্থীর নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, এটা 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে আপনার মতে?
না, কোনো কোনো প্রভাব নেই। এই রাজ্যসভায় কি গেল না গেল সাধারণ মানুষ জানেই না, কোনো খোঁজখবরই রাখে না। মানুষের পলিটিক্যাল নলেজ এত কম যে কারা গেল, কেন গেল, কিভাবে গেল, আদতেই যাওয়া উচিত কিনা, এগুলো নিয়ে মানুষের ভাবনার জায়গা নেই। ফলে এই 4জন প্রার্থী কারা গেল তারকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়ে না। ভোটাররা কনজিউমার, দিনের শেষে ভোটাররা শুধু বোঝে আমাকে টাকা দিচ্ছে তো